বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাহিস সুলতানা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ রবিবার 6/12/2020। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সংযুক্ত হয়েছি। সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। ইতিপূর্বে তোমাদের সাথে আমার আরও কয়েকটি ক্লাস হয়ে গেছে। আশা করি তোমরা বইয়ের সাথে সম্পৃক্ত থেকে ক্লাসগুলো অনুসরণ করছো এবং পড়াশোনা করছো। আমাদের সিলেবাস থেকে 614 কোডের উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস, ফাতেমীয়, আইয়ুবীয় ও মামলুক, এই সিলেবাস থেকে আমরা তোমাদের সাথে আলোচনা করছি। আমরা ফাতেমীয়দের উৎপত্তি, ফাতেমীয় কারা, ফাতেমীয়দের সাথে শিয়াদের কী সম্পর্ক ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা পূর্ববর্তী ক্লাসে শিয়াদের একটি তালিকা তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমরা অনুসরণ করছো। আজকে আবারও ফাতেমীয়দের পরিচয় সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করছি। ফাতেমীয় কারা বা এদের পরিচয় কি? উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয় শাসন প্রতিষ্ঠা লাভ করে। মূলত একটি ছিল সুশৃঙ্খল ধর্মীয় প্রচারণার মাধ্যমে সৃষ্ট। এই বংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর নাম হতে গ্রহণ করা হয়েছে। নবীজির কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কন্যার নাম ছিল ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ। উত্তর আফ্রিকায় ফাতেমীয় আন্দোলনের উদ্ভব ও বিকাশের ধারা ফাতেমীয় দিগকে উবাইদুল্লাহ আল মাহাদিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে, কিন্তু ইসমাইলীয় ধর্মমতের অধীনে একই সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয়, দার্শনিক, সামাজিক ব্যবস্থার মাধ্যমে একটি শিয়া মতবাদের সূচনা করে। এ মতবাদের অনুসারীগণ জাফর সাদিকের পুত্র ইসমাইলের বংশ পরম্পরায় আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসাবে একজন মাহাদির আবির্ভাব কামনা করে। তাদের বংশের নাম সম্ভবত উপরোক্ত নামগুলির কোনটির মাধ্যমে সৃষ্ট। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সন্তান হোসেন এবং তৎপরবর্তী শিয়া ইমামগণের সঙ্গে এ বংশের সম্পর্ক দ্বারা ধারণা করা যায় যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর নাম দ্বারাই এ বংশ পরিচিতি লাভ করে। ফাতেমীয়দের বংশ বৃত্তান্ত স্পষ্ট নয়। মুহাম্মদ ইবনে ইসমাইল এবং উবাইদুল্লাহ আল মাহাদির মধ্যে ইমামদের নাম অনুসারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন রাখা হয়। এর পরিবর্তে বিভিন্ন বংশের লতিকা প্রকাশ করা হয়। এ কারণে বর্তমানেও ফাতেমীয়দের উৎপত্তির সুস্পষ্ট ইতিহাস পাওয়া যায় না। ফাতেমীয়দের প্রতিপক্ষরা তাদেরকে আলীর বংশধর হিসেবে স্বীকার করে না এবং এদেরকে প্রতারক মনে করে। এ কারণে ওবায়দুল্লাহকে ইহুদির সন্তান হিসাবে অভিহিত করে থাকে। ফাতেমীয়দের পরিচয়ের বিষয়ে মুসলিম ইতিহাসবিদগণ দুভাগে বিভক্ত। ওবায়দুল্লাহ মাহাদির বৈধতাকে সমর্থনকারী ইতিহাসবিদগণের মধ্যে রয়েছে ইবনুল আসির, ইবনুল খালদুন এবং আল মাকরিজি। আর মাহাদির বংশ পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন তাদের মধ্যে রয়েছে ইবন খালিকান, ইবন ইদারি, আল সুয়ুতি এবং ইবন তাকবিদ। তবে এ বিতর্ক অনেক পরে জন্ম নেয়। 1011 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল কাদির বাগদাদ থেকে সুন্নি ও শিয়া নেতাদের স্বাক্ষরিত একটি ইস্তেহার প্রকাশ করার পর ফাতেমীয় শাসনের বৈধতা সম্পর্কে বিতর্ক সৃষ্টি হয়েছিল। উক্ত ইস্তেহারে ফাতেমীয় খলিফা আল হাকিম সম্পর্কে বলা হয়,
তিনি ফাতিমীয় বংশধর নন এবং দাইসুন নামক একজন পৌত্তলিকের বংশধর। অন্যদিকে ওবায়দুল্লাহ ও দ্বিতীয় ফাতিমীয় খলিফা মুহাম্মদ আল কাইমের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আরও একটি অনিশ্চয়তা বিদ্যমান। ওবায়দুল্লাহ নিজের তুলনায় আবুল কাসিম আল কাইমকে বাহ্যত উচ্চতর পদমর্যাদা রাক্কাতা প্রদানের সময় তার প্রতি ওবায়দুল্লাহর দৃষ্টিভঙ্গি ভিন্ন রূপে প্রকাশিত হয়। তিনি আবুল কাসেমকে প্রতীক্ষিত মাহাদি হিসাবে বিবেচনা করেন, যদিও তার নামের সাথে মাহাদি ছিল। সরকারি বংশতালিকা এবং ফাতিমীয়দের সঙ্গে মাইমুন আল কাদ্দা বিখ্যাত শিই প্রচারক এর সম্পর্ক সৃষ্টি করে। এর ফলে চতুর্থ খলিফা আল মুইজের শাসনকালে প্রচলিত ধর্মবাদ বিরোধী কিছু সংখ্যক ইসমাইলীয় মহলে আবদুল্লাহ ইবন মাইমুন আল কাদ্দা এবং ফাতিমি বংশতালিকা আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন ইসমাইল ইবন জাফরকে অভিন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করে দুইটি বংশ তালিকার মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হয়। এভাবে আলী বংশ বহির্ভূত ব্যক্তিকে আলী পরিবারভুক্ত করে নেওয়া হয়। এ বিষয়ে বার্নার্ড লুইস মত প্রকাশ করে সমস্যাটি সমাধানের চেষ্টা করেন। তিনি ইসমাইলীয় ও অন্যান্য উৎসসমূহকে ভিত্তি করে আধ্যাত্মিক পোষ্য গ্রহণের জন্য কাদ্দারকে কিভাবে ফাতিমা ইমাম হিসেবে বিবেচনা করা সম্ভব হয়েছিল তা বিশ্লেষণ করেন। ইসমাইলীয়দের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে খাঁটি ইমামকে নিরাপদে রাখার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক বা অভিভাবক হিসাবে যারা কাজ করতেন তাদেরকে খাঁটি ইমামের তালিকাভুক্ত করার অনুমতি দেওয়া হয়। মাইমুন আল কাদ্দা, যিনি জাফর সাদিকের কাছ থেকে তার পুত্র মুহাম্মদ ইবন আল ইসমাইলের দায়িত্ব গ্রহণ করে এবং বলে যে তার নিজ পুত্র আবদুল্লাহ ছিলেন মুহাম্মদ ইবন ইসমাইলের উত্তরাধিকারী। এ কারণে তিনি ইমাম হিসাবে দাবি করেন। এভাবে আলী বংশী ইমামদের একটি ধারাবাহিক বংশ পরম্পরা ও পাশাপাশি ধারাবাহিক কাদ্দাই ইমামদেরকেও দেখা যায়। বংশ পরম্পরায় সর্বশেষ কাদ্দাই ছিলেন আল কাইমের অভিভাবক ইমাম। আলী বংশীয় কাইমের মাধ্যমে ইমামতে আলী বংশীয় পরিবার পরিচালিত হয়। সুন্নি ইতিহাসবিদগণ সাধারণত ফাতিমীয়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন না। তাদের মতে ইবনে খালদুন ও মাকরিজি মনে করেন যে ওবায়দুল্লাহ, যিনি ফাতিমীয় শাসনের প্রতিষ্ঠাতা, আব্বাসীয়দের দ্বারা নির্যাতিত হতেন না যদি তাদেরকে এই ধারণা দেওয়া না হতো যে ফাতিমীয়রা আলী বংশধর হওয়ার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। কারণ আলী বংশীয় নন বা না হন, তিনি যে মতবাদ প্রকাশ করেছেন তা ক্ষমতাধীন দলদের বিপজ্জনক ছিল। ফাতিমীয় বংশকে কয়েকজন সুন্নি ঐতিহাসিক ওবায়দি বংশ হিসেবে অভিহিত করেন। এদের মধ্যে ইবন হাম্মাদ এবং আল মুইজ আল ওবায়দি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা মোটামুটিভাবে ফাতিমীয়দের একটি পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ক্লাসে ফাতিমীয় শাসন প্রতিষ্ঠার তাত্ত্বিক পটভূমি এবং তাদের তালিকা এবং বংশ পরিচয় আলোচনা করব। আশা করি তোমরা আমাদের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছো এবং অনুশীলন করছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।